আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এমন একটা অলিখিত সত্য এবং তথ্য সামনে আসে যে আওয়ামী লীগের যারা সংগঠক, যারা হোল্ড রাখে এলাকায়, সংগঠনকে গোছাতে পারবে বা কোনো কিছু করার চেষ্টা করলে করতে পারবে, যাদের জনবল লোকবল আছে, এই টাইপের লোক বাদ দিয়ে অন্য যারা আছে তারা মুক্তি পেয়ে যাক, এরকম একটা কথা আলাপ অন্তত শোনা যায় এবং তার বেশ কিছু লক্ষণ আছে। আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে, বিএনপি অন্তত কার্যত ফিল্ডে সেই জায়গায় বাধা দিচ্ছে না। আবার এই যে ইলেকশনের 1 মাস, আওয়ামী লীগ কিন্তু সেই অর্থে, মানে ধরেন যে ইউনূস সরকারের সময় তো 2-3 হাজার লোকেরও ঢাকায় মিছিল করে ফেলেছিল আওয়ামী লীগ। ঝটিকা মিছিল ইউনূস সরকারের পুলিশকে তটস্থ রাখার জন্য একটা সাংঘাতিক কৌশল দাঁড়িয়েছিল আওয়ামী লীগের। এই ঝটিকা মিছিল খুঁজতে গিয়ে একদম নাস্তানাবুদ অবস্থা ছিল ইউনূস সরকারের পুলিশ। এখন কিন্তু আওয়ামী লীগের শেষ হয়ে দেখা যায় না। অর্থাৎ আমরা এর আগে বলেছি আপনাদেরকে যে আওয়ামী লীগের আমরা যেটুকু খবর পাই, ধারণা করি যে স্থানীয় সরকার নির্বাচন কার্যত মে-জুনের দিকে আওয়ামী লীগের যদি অটো নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় তাহলে হতেও পারে। সেরকম একটা পরিস্থিতি বিএনপি সরকার আছে কিনা, কারণ সংসদ বসলে পরে সেই অধ্যাদেশ, যে অধ্যাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, সেটা যদি পাশ না হয় এবং বিএনপি আওয়ামী লীগ অধ্যাদেশ ক্যান্সেলও করলো না, আবার নতুন করে জারিও করলো না, সেটা যদি হয় যে ইউনূস সরকারের এই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, আওয়ামী লীগ নিষিদ্ধ অধ্যাদেশ অটোমেটিকলি বাংলাদেশে, যেহেতু বিএনপি কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না, ফলে সে তার মতো করে কৌশলে সব দলকে নিয়ে রাজনীতি করতে পারে। জামাত এনসিপির এখানে অ্যালার্জি আছে বলতে হলো ভীতি আছে, কারণ আওয়ামী লীগ মাঠে আসলে এই দলগুলোর, বিএনপি আওয়ামী লীগেই থাকবে বাংলাদেশের রাজনীতির মাঠে, এই বাকি যারা আছে এরা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়েই থেকে যাবে। এরা ভেনিশ হবে না, কিন্তু এরা থেকে যাবে, মাঝে মধ্যে আস্ফালন হবে, মাঝে মধ্যে থামবে। আমি যে একটা কৌশল নিয়েছে, সেই কৌশলটা অনেকেই ধারণা করেন যে আওয়ামী লীগ এখন কোনো প্রোগ্রামই নিবে না, বিএনপি সরকারকে বিরক্তও করবে না, নির্বাচনে যেরকম সে কোনো রকম ডিস্টার্ব করার চেষ্টা করেনি, পারত কি পারত না পরের কথা, বড় রকম চেষ্টা করেনি, সেরকম এই যে একটু ছুম মেরে থাকা, আওয়ামী লীগ থুম মেরে আছে, এই থুম মেরে কৌশলটা থাকাটাই তারা আরো শ্রেয় মনে করছে এবং দেশে কোনো বিশৃঙ্খলার দায় আওয়ামী লীগের কাঁধে নতুন করে আসুক, এটা তারা নেবে না। আমার সামনে একটা খবর আছে, খবরটা অনেকটা এরকম: জোর করে ফেরার সুযোগ নেই, ছাড়ের অপেক্ষায় আওয়ামী লীগ। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা স্বস্তি দেখছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে স্বাভাবিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে ফিরতে ক্ষমতাসীন দলের রাজনৈতিক ছাড়ের অপেক্ষায় রয়েছে দলটি। আওয়ামী লীগের মতন একটি বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক দল, তাকে বিএনপির ছাড়ের অপেক্ষায় থাকতে হচ্ছে। আমি আরো একটা ইন্টারেস্টিং দিক আপনাদেরকে সেদিনও বলেছিলাম যে প্রথম আলোর মতো পত্রিকা আওয়ামী লীগের খবরাখবর দিচ্ছে, বাংলাদেশের মেইন স্ট্রিম পত্রিকা তারাও এখন আওয়ামী লীগের খবর দিচ্ছে, যেটা ইউনূস আমলে অ্যাবসার্ড ছিল। ইউনূস আমলে হয়তো সাহসও করতো না, আবার তার ওই যে এক রাক্ষস ছিল প্রেস সচিব, সে তো নানান সময় হুমকি ধুমকি ধরে দিয়ে বসতো যে আওয়ামী লীগের কোনো খবর প্রচার করলে, একবার ভয় পাইলো কি যেন আওয়ামী লীগ একটা কর্মসূচি দিবে নাকি শেখ হাসিনা, তখন বললো যে আওয়ামী লীগের কোনো খবর যদি কেউ প্রচার করছে তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া নেওয়া হবে। মানে এটা কিন্তু সাংবাদিকতার উপরে সাংঘাতিক রকম হাত। সাংবাদিকরা পৃথিবীর সকল খবর প্রচার করবে, পিআরও হবে না, তার পাবলিসিটি করবে না, কিন্তু খবর তো দিবে। ইউনূস সরকার জোর করে সেই খবর দেওয়া বন্ধ করে দিয়েছিল। দলটির, মানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এই মুহূর্তে অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণ ছাড়া অন্য কোনো কৌশল নিচ্ছে না আওয়ামী লীগ। জোর করে রাজনীতিতে সক্রিয় হওয়ার মতো পরিবেশ নেই, এই বাস্তবতা নেতাকর্মীরাও মেনে নিয়েছেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রত্যাশা। গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে পরবর্তী নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ নেতাদের প্রত্যাশা একটি রাজনৈতিক সরকার অরাজনৈতিক সরকারের আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে পারে, তবে কবে বা আদৌ তা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন তারা। দলটির একাধিক নেতা জানান, বিএনপি সরকারের মনোভাব ও অবস্থানের উপরেই ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম নির্ভর করছে। ইন্টারেস্টিং, আমি বললাম না যে আওয়ামী লীগের
খবরাখবর আওয়ামী লীগের নেতাদের এখন কোট করে পত্রপত্রিকা, এইটা গত 18-19 মাস দেখা যায়নি। সংঘাত এড়িয়ে নিয়মতান্ত্রিক পথে ফেরার কৌশল, আমি যেটা আগে বলছিলাম যে আওয়ামী লীগ সংঘাতজনক কোনো পরিস্থিতিতেই যাবে না। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কয়েকজন নেতার ভাষ্য অনুযায়ী সহিংসতা বা মুখোমুখি সংঘাতে না গিয়ে ধীরে ধীরে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফেরার পরিকল্পনা রয়েছে। আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচির খবরও জানানো হচ্ছে। আমি বাংলা নিউজ থেকে এই তথ্যটা আপনাদেরকে দিচ্ছি। একটু বলি, এনসিপি বা জামাতের প্রতি আওয়ামী লীগের তো প্রচন্ড ক্ষোভ। তারা যদি পিঠও পেতে দেয়, আওয়ামী লীগের এখন শক্তি থাকলে আওয়ামী লীগ তাদের পিঠে চুলকাবেও না। এটা হচ্ছে আওয়ামী লীগের কৌশল সোজা বাংলায়। দিবসভিত্তিক সীমিত কর্মসূচি, দলীয় কার্যালয় খোলা ও নিয়মিত বসা, তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠন, সাংগঠনিক বিন্যাস ও দল গোছানো। তবে এসবই নির্ভর করছে সরকারের অবস্থানের উপর। কোন উস্কানিমূলক বা উত্তেজনাপূর্ণ কর্মসূচি আপাতত বিবেচনায় নেই বলে জানিয়েছেন নেতারা। আর 5 আগস্টের পরের বিপর্যয়ের যেই সালতামানি, সেটাও পত্রিকাটি তুলে ধরেছে। নির্বাচনের পর সীমিত তৎপরতা, সেগুলো বলা হয়েছে। বিএনপি সরকারের প্রতি সতর্ক ইতিবাচক। বিএনপি সরকারকে তারা পর্যবেক্ষণ করছে। অপেক্ষাই কৌশল, দলটির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজনৈতিক সরকারের কাছে আমরা রাজনৈতিক আচরণই প্রত্যাশা করি, তবে এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না, পরিস্থিতি বুঝে এগুতে হবে। সব মিলিয়ে আওয়ামী লীগের বর্তমান কৌশল সংঘাত এড়িয়ে ধৈর্য ধরা এবং বিএনপি সরকারের অবস্থান পর্যবেক্ষণ করা। স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে তারা ক্ষমতাসীন দলের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ছাড়ের অপেক্ষায় রয়েছে। আমি বিএনপি সরকারের এই প্রথম 1 মাসে যে টেস্ট কেস, সেটা আমার কাছে যা মনে হয় সেটা হলো বিএনপি আরো একটু ধীরে যায় কিনা। যে ধরেন, আমি তো বলছি যে মে জুন নাগাদ একটা পট পরিবর্তন হবে, এই আওয়ামী লীগ সংক্রান্ত একটা চেঞ্জ হবে, কিন্তু সেই চেঞ্জটাও যে পূর্ণাঙ্গ আওয়ামী লীগকে একেবারে কমফোর্টেবলি বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি করতে দেয়া, ওই বঙ্গবন্ধু অ্যাভিনিউ ধানমন্ডি 32 নম্বরে অফিস করতে দেয়া, এই পর্যায়ে যাবে কিনা এটার একটা সন্দেহ আছে। আবার এটা অনেকটাই নির্ভর করে যে আওয়ামী লীগের ডাকসাইটের নেমাত্তাদের মধ্যে, বিশেষ করে যাদের নাম শোনা যায়, আমির হোসেন আমু, সাবির হোসেন চৌধুরী, এই লোকগুলোকে অ্যাক্টিভ পলিটিক্স করতে দেয়া, তারা কি অ্যাক্টিভ পলিটিক্স করতে পারবে কিনা, এর উপরে অনেকটা ডিপেন্ড করে আওয়ামী লীগ কতটা চঞ্চল হবে, মানে দেখার মতন ভাইব্রেট হবে। সেই অনুমানটা তখন গিয়ে একেবারে অ্যাডজেক্টলি করা সম্ভব। অর্থাৎ সোজা বাংলায় আমির হোসেন আমু জামিন পাচ্ছেন কিনা, নাকি আইভির মতন জামিন পেয়েও তিনি আবার সোন অ্যারেস্টে থাকবেন, এই সিচুয়েশন গুলো অনেক কিছু ডিপেন্ড করে। এগুলো খুব মজা। আমি বলেছিলাম যে বাংলাদেশের যদি কখনো নির্বাচন হয়, আমার ধারণা ছিল নির্বাচন হবে না। আমার এই অনুমান ভুল হয়েছে। যাই হোক, ভুল হয়েছে, ভালো হয়েছে মনে করি। কিছু কিছু অনুমান ভুল হওয়া ভালো। তো এই আপনার অনুমান করে ইলেকশন যদি হয়েও, বলেছিলাম যদি হয়েও যায়, তাহলে আমরা অনেক সার্কাস দেখব। সেই সার্কাসের একটা অংশ হচ্ছে এই রেজওয়ানা প্রসঙ্গ। কেউ কেউ কিন্তু মনে করতেছেন যে এটা হলো তাদের পরিকল্পিত বিতর্ক। এই বিতর্কটা সৃষ্টি করা হচ্ছে মাঠ গরম রাখার জন্য, যাতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা আওয়ামী লীগ মাঠে না নামে, মানে তাদের চোখে ধুলো দেওয়ার জন্য ওনাকে এটা হতে, এটা কেউ কেউ মনে করেন, কিন্তু এই সংখ্যাটা কম। কিন্তু আমার ভাষায় এটা হলো যে আমাদের যে আমি তো সবসময় আমি দুঃখিত যে আমরা কথায় কথায় আমি জামালপুর নিয়ে আসি। জি 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 তো আমাদের জেলার একটা কথা আছে যে ক্ষেতের ঢেল ক্ষেতেই ভাঙে। অর্থাৎ যাদের যাদের গোপন কথা থাকে যাদের পেটে, তারাই প্রকাশ করে দিবে। অর্থাৎ গোপন তারাই ফাঁস করবে যারা অপরাধ করেছে। এটাকে বলে ক্ষেতের ঢেল ক্ষেতেই ভাঙে, অথবা ক্রিমিনালস দ্বারা আক্রান্ত হবে। এই ধরনের বোঝানোর জন্য আমাদের জামালপুর একটা কথা আছে। তো এই রেজওয়ানা যে কথাটা বলে ফেলেছেন, এর কথার মধ্যে কিন্তু অনেক রহস্য, অনেক, কারণ সহজ কথা যায় না বলা সহজে, তাই না? উনি সহজ করে বলেন নাই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে, খুঁজে নিতে হবে, ধরে নিতে হবে। যখন কোনো ঘটনা ঘটে, যখন নিচে আগুন থাকে, তখনই তো উপরে ধোঁয়া দেখা যায়। তো রেজওয়ানা এই বেলা আপা, এই আলবদর রাজাকার কন্যা নাকি আলবদর কন্যা, তিনি যে কথাটা বলেছেন এটা কিন্তু রহস্যজনক। কারণ হচ্ছে তিনি ভুল করে এটা বলে ফেলছেন, হয়তোবা ভুল করে। যেমন আমাদের ব্লেজার খলিল, বর্তমানে পররাষ্ট্র মন্ত্রী, যদিও সে নিজেকে এই মুহূর্তে, আমার ধারণা যে তিনি নিজেকে এখনো বোধহয় উপদেষ্টা পরিষদের কেউ ভাবেন, সেটাই ভাবাই স্বাভাবিক।
কারণ আপনি তাকে ভোট দিতে দেখেছেন, দেখেননি, আমি দেখেছি, দেখি নাই, কেউ দেখে নাই বাংলাদেশে। সুতরাং যেহেতু সে বিদেশি, বিদেশি দালালিটাই রাখবে। আপনি তার আচরণ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা, তার পোশাক, তার বিবৃতি, এগুলো যদি আমরা দেখি, তাহলে দেখা যায় এই ব্লেজার খলিল এখনো নিজেকে বোধহয় ওই তথাকথিত এনজিওগ্রাম সরকারের যে উপদেষ্টা পরিষদ ছিল সেখানে সে এখন আছে। তার ভ্রম এখনো কাটেনি। কাটবে কিভাবে? সে তো নিয়োগপ্রাপ্ত, সে তো এই এনজিও সরকারের সাথে আমাদের মুসলেকা প্রধানমন্ত্রী, যেটা নিয়ে আজকে আমি একটা কবিতা লিখেছি, আমাদের এই মুসলেকা প্রধানমন্ত্রী মুসলেকা দিয়েই তো তাকে নিয়েছে, যে তাকে রাখতে হবে। তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে যে মুসলেকা পররাষ্ট্রমন্ত্রীও রাখতে হবে, তার জন্য তাকে দিয়েছে। তার বডি ল্যাঙ্গুয়েজ গুলো আপনি দেখবেন। এই যে আজকে মিছিল করলো জামাত, কমরেড রতন সিদ্দিকী একদিন বলেছিলেন তার উপর হামলা হয়েছিল, আমরা সে প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদ মিছিলে আমি ছিলাম, সেই মানববন্ধনে আলোচনা সভায় আমিও ছিলাম শাহবাগে। তিনি বলেছিলেন শুক্রবারটা আমাদের বেহাত হয়ে গেছে। তার সেই বিখ্যাত উক্তি মনে তো থাকার কথা আপনার, যে শুক্রবার আমাদের থেকে বেহাত হয়ে গেছে। আরে ভাই, শুক্রবার না, 2024 সালে 5ই আগস্টের আমাদের সপ্তাহের 7 দিনই বেহাত হয়ে গেছে। 7 দিনই বেহাত হয়ে গেছে। আজকে দেখেন মিছিল হওয়ার কথা। আচ্ছা, মসজিদ থেকে কেন মিছিল বের করবে? মসজিদে মিছিল করার জায়গা? মসজিদ তো মিছিল করার জায়গা না। আপনি যে বলেন মুসলমানদের জন্য, মুসলমানদের মিছিল কেন শুক্রবারই হবে? এই যে বোঝা গেল যে ফজর নামাজে মিছিল করলে লোক হবে 20 জন, সরি 5 জন। জহর নামাজে মিছিল করলে লোক হবে 100 জন। আসর নামাজে হবে 60 জন। এশার নামাজে 30 জন। তাহাজ্জুদ নামাজে তো লোকই খুঁজে পাবে না। এই জন্যই তারা, মানে বোঝা গেল যে শুক্রবার বেছে নেওয়ার কারণ, সেই দিন যত আকাম কুকামি করুক আমাদের, আমি দুঃখিত এইভাবে শব্দ উচ্চারণ করার জন্য, আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু যেহেতু আমার নামের সাথে ক্রিটিক লেখা আছে, অনেকে আমাকে বলেন যে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন না। ভাই, যে যে বিষয়ে মানুষ কথা বলবেন ওইটা বলার জন্যই তো আমি শেখ করি। কারণ সবাই সব একদম, যদি বলে তাহলে আমার বক্তব্য শোনার তো দরকার নেই। আপনি আমার একদম, সাথে একমত হইতে পারেন, দ্বিমত হইতে পারেন, কিন্তু আমার বলার অধিকার আছে। সেটা হলো যে আমাদের মুসলমানরা মনে করে শুক্রবারে যদি মসজিদে না যায় তাহলে মুসলমান থাকবো না। মানে শনিবার না গেলেও মুসলমান থাকে, রবিবার না গেলেও মুসলমান থাকে, কিন্তু শুধু শুক্রবার না গেলে সে মুসলমান থাকে না। অথবা মনে করে জুম্মা নামাজ না পড়লে কি আর চলে? যতই আকাম কুকাম করি, যতই মদ খাই, যতই ইয়াবা খাই, যতই বদামি করি, যতই সুদ খাই, শুক্রবার যদি অন্তত না যাই তাহলে কেমন দেখা যায়? সেই জন্যই ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন ধর্মদের, মানে ধর্ম যে একটা ভণ্ডামি, ভণ্ডদের আশ্রয়স্থল হচ্ছে ধর্ম। এই কারণে তিনি দুঃখ করে বলেছেন। এমনি বলেন নাই, তিনি তাদের আচরণে বলেছেন। কারণ আপনার চরিত্রটা কি, আমি যে কি, আমার পোশাকে বোঝা যায় আমি কেমন, আমার কথায় বোঝা যাবে আমি কেমন, আমার আচরণে বোঝা যাবে আমি কেমন, আমার খাদ্যে, আমার বই পড়ায়, আমার চলনে বোঝা যাবে আমি কেমন। আমি যে বাঙালি, আমি যখন ভাত খাবো সবাই বুঝতে পারবে, তাই না? আমি যখন মাছ খাবো ধরে নিবে, আমি বুঝতে পারবে যে আমি যখন একেবারে বিড়ালের মতো মাছটা খাবো তখন ধরে নিবে আমি বাঙালি। একজন রাশিয়ান তো খেতে পারবে না, একজন পাকিস্তানিও খেতে পারবে না, একজন একজন আমেরিকান তো আমার মতো খেতে পারবে না, তাই না? তো আচরণেই বোঝা যাবে কে কি। তো এদের আচরণেই বোঝা যায় যে শুক্রবার দিন নামাজ না পড়লে নাকি তাদের ইসলামিত্ব থাকে না, মুসলমানিত্ব থাকে না, অন্য দিন না পড়লে থাকে, সুদ ঘুষ খেলেও সমস্যা নেই। জামাত, হেফাজত সহ মৌলবীরা, তাদের যে এই যে দোকান, মসজিদ এখন আর মসজিদ নাই। ওই যে একজন বিখ্যাত কবি তিনি বলেছিলেন যে মসজিদ মানে মসজিদ থেকে মুসল্লি চলে গেছে, মসজিদ থেকে মুসল্লি চলে গেছে, নামাজি চলে গেছে, কিন্তু কিছু শয়তান তখন মসজিদ দখল করেন। এর বিখ্যাত শায়ের আছে, বিখ্যাত। মানুষ, এই যে উর্দু ভাষা, উর্দু ভাষা মানুষ মনে করে মুসলমানের ভাষা, এটি তো মনে করে অনেকে। উর্দু ভাষায় যেভাবে মোল্লাদের সমালোচনা করা হয়েছে পৃথিবীতে কোনো ভাষায় করা হয়নি। কিন্তু ওগুলো পড়াবে না, ওগুলো পড়াবে না, যাই হোক সেটা অন্য বিষয়। এই যে যে মোল্লারা এরা দেখে নিচ্ছে যে শুক্রবারে দোকানদারি ভালো হয়, কারণ শুক্রবারে যে এই মনে করেন 5-35 ওয়াক্ত নামাজ, 34 ওয়াক্ত তো বাদ দিয়েছে, কারণ ওই দিন মসজিদে মৌলবীদের ইনকামও হয়, এটা আপনি জানেন, আমরা সবাই জানি। তো এই মিছিলগুলোকে তারা তখন ব্যবহার করে, এই লোকগুলোকে তাদের লোক মনে করে, তাদেরকে বায়াস করে তাদের মিছিলে নিয়ে যায়। তাহলে তো লোক পাবে না। আপনি দেখেছেন ওই যে তালিবের ও অন্তস্তকার হাদি, তার মিছিলে কয়জন লোক হতো? 5 জন, 10 জন। আমি তো কোনোদিন 15 জনের উপরে তার উপরে মিছিল দেখি নাই। কিন্তু তার জানাজায় এত লোক কেমনে হইলো? এই হচ্ছে আমাদের বাংলাদেশ। আরে ভাই, জানাজায় আমিও যাই, জানাজায় আমি শ্মশান ঘাটেও যাই, আমি শ্মশানেও যাই, অন্ত্যেষ্টিক্রিয়াতেও আমি যাই, আমি নিজে যাই। কারণ আমার বন্ধু বাবা যদি মারা যায় হিন্দু, আমি যাব না? আমার দুশ্মন হোক প্রতিবেশী, আমি তার জানাজায় যাব না? অবশ্যই যেতে। জানাজায় গেলেই তো সব, সব তো জানাজার উদ্দেশ্যে যায় না, বিভিন্ন কারণে মানুষ যায়, যে চিনে না সেও জানাজায় যায়। তো এই মসজিদে শুক্রবারে সবাই যায়, এটাকে তারা ক্রাউড নিজেদের দলে টেনে। আর মিছিল গুলো দেখেছেন তো, তারা মিছিল করতেছে, মানে মিছিলটা কার বিরুদ্ধে? রেজওয়ানা, তারপরে আপনার
ব্লেজার খলিল তারেক রহমানের নামে মিছিল দিয়েছে, আমরা দেখেছি। তারেক রহমানরা বলছে ভোট চোর। তা আমরা তো জানি যে শেখ হাসিনাই নাকি সারা জীবন ভোট চুরি করেছে। তো তারেক রহমানে 20 দিন না যেতে ভোট চোর হয়ে গেল। আপনাদের না তো খায়ের ছিল যে শেখ হাসিনা থাকলে ভোট হয় না, দিনের ভোট রাইতে হয়। তারেক রহমান ভোট চোর কেমন হইলো? আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, এই তারেক রহমান যে ভোট চোর বলে, তারেক রহমান কিন্তু কিছু বলে না। কেন বলে না? কারণ চোরে চোরে মস্ত তো ভাই মুসলেকা প্রধানমন্ত্রী, তিনি তো মুসলেকা দিয়ে আসছেন। এতক্ষণ তো ওদের নালা ছুটে ফেলার কথা, কোনো পুলিশ তো দেখলাম না, বা ছাত্র দলকে দেখি না, কিন্তু ছাত্রলীগ যদি একটু জয় বাংলা স্লোগান দেয় তাতেই তো মারে। আর ওখানে তারেক রহমানের ভোট চোর বলে কেউ কিছু বলে না। আমরা এগুলো গেম বুঝি। এই যে মিলকে জুলকে খেলা, এই যে প্রীতি ম্যাচ খেলা হইতাছে, কে কয়টা গোল দিবে, কখন গোল দিবে, ওটা আমরা জানি। আমরা জানি যে রেফারি দুই পক্ষের, আমরা জানি গোলকিপার দুই পক্ষের, এটা আমরা জানি, বুঝি। কিন্তু তারপরেও তাদের ভণ্ডামিটা দেখেন আপনি। সেখানে হাদির ছবি, এদের খোমেনির পিছনে, এদের খোমেনি হলো বিশ্ব নেতা, তাদের ভাষা। সে খোমেনির পাশে দেখলাম হাদির ছবি। হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারতেছি না। মানে এরা এখন এই তালিবাস ও অন্তস্থাকেরা এই হাদিকে এরা নবী রাসূল ঘোষণা না করলো, আমি তো এই চিন্তায় আছি। হাদিরে কেন কাজী নজরুল ইসলামের মতো একজন সেকুলার লোকের পাশে দিল? যে নজরুল ইসলাম হলো মা কালী নিয়ে শ্যামা গীত লিখেছেন, যে নজরুল বলেছেন যে খোদার আরশ ভেদিয়া তিনি চলে যাবেন, এই তালিবাস ও অন্তস্থাকেরা হাদিরে ইমাম খোমেনির ওইখানে পাঠাই দেওয়া উচিত, অথবা মক্কার খাদেমের কাছে, মক্কা এবং নবী রাসূলের পাশে কবর দেওয়া উচিত ছিল মনে হয়। মানে এদের যা আচরণ, কয়দিন পরে এই কথাই বলবে। আর আপনি যেটা বললেন, এরা মিছিল করেছে রেজওয়ানা, তিনি অত্যন্ত ধুরন্ধর একজন মহিলা, দেখা যায় খুব এই, আপনি দেখবেন এই ইয়ার ডক্টর ইউনূস নামের আদম ব্যাপারীর যারা সরকারে জড়িত ছিলেন, আমার ভাবির পোলারা সহ, প্রত্যেকটা চেহারা হলো এক একটা, দেখবেন যে নিম শয়তান বলে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কি বলে যায় না, মিটমিটা শয়তান বলে। চেহারায় আপনি বুঝতে পারবেন না এরা কত ধুরন্ধর, কত বদমাইশ, কত বদ, কত হারামি, কত পাষণ্ড, কত লম্পট। এই যে আলী রিয়াজ একটা আসছে, থালি রিয়াজ, তাই না? এরাও কিন্তু কথাবার্তা বলে, আস্তে আস্তে কথা বলে। এই যে আরেকটা আছে যে আসিফ সার, কিভাবে ঠাড়া বাড়া মিথ্যা কথা বলে, মনে হয় যে একেবারে মক্কার আল্লাহর ফেরেস্তা, জীবনে মিথ্যা কথা কয় নাই, কেবল মায়ের পেট থেকে পড়লো। সে বলছে তুই জীবনে জীবনে কোনো দুর্নীতি করে নাই, কত বড় বাট পার, সারা জীবন মিথ্যা কথা বলে আসলো। বললো 26 লক্ষ ভারতীয় এখানে চাকরি করে, আমরা একজন ভারতীয় বের করে দিতে দেখিনি। একবার বললো ক্রিকেট বোর্ড, তারা বলতেছে এটা ক্রিকেট বোর্ডের কথা, আবার সেই বলে সরকারে করেছে। এরকম ঠাড়া পড়া মিথ্যাবাদী আমাদের আমাদের উপদেষ্টা পরিষদ। শুনেন, রেজওয়ানা হচ্ছে, তিনি যেভাবে বলেছেন, তিনি বলেছেন মৌলবাদীদের প্রশ্রয় দেন নাই। তার সরকারে কে ছিল? হেফাজতের আমির ছিল, হেফাজতের সাবেক সভাপতি বা আমির ছিল, তার মন্ত্রী, তার উপর সহকারী, তার সহকারী কে ছিল? যারা পৃথিবীর সবচেয়ে বড় জামাতের চাইতে ওরা বেশি কট্টর, এই হেফাজত, তাকে তিনি বানিয়েছিলেন। আমরা দেখেছি তো। এগুলো হচ্ছে এরা মৌলবাদকে উস্কে শুধু দেয় না, নিজেরাই তো, সে নিজেই তো মৌলবাদীদের কাঁধে চড়ে ক্ষমতা এসেছে। আবার বলে সে মৌলবাদীদের, তারপর ধর্মান্ধদের তারা সুযোগ দেয় নাই। এগুলো মিথ্যা কথা। করবে কেন বলেন আমাকে, কেন তারা করবে? তারা তো তাদের লোক। রেজওয়ানা কার প্রতিনিধিত্ব করেছে? ডক্টর ইউনূস একজন নাস্তিক, ডক্টর ইউনূস একজন এই জিন্নার মতো মুসলমান। জিন্নার মতো মুসলমান মানে গিদর খাওয়া, মদ খাওয়া, বেনামাজি, যে নামাজ পড়তে জানে। আপনারা দেখেন নাই ডক্টর ইউনূস নামাজ পড়তে জানে? জিন্নাকে দেখার পর আমরা যে ইউনূস, এই যে ইউনূসকে দেখার পর তখন আমার সর্বপ্রথম মনে পড়েছে জিন্নার কথা। সে জীবনে প্রথম টুপি পরলো, এই টুপি পরলো না, আসলে টুপি পরাইছে। ফরিদ আক্তার, সে নাস্তিক, কে না জানে? কে না জানে ফরিদ আক্তার নাস্তিক? যারা আমরা ফরিদ আক্তারকে চিনি, কেউ কেউ তাকে খরিদা আক্তার বলে। খরিদা কেন বলে? কারণ ডিপ স্টেটের পয়সা খাইছে, খাওয়ার পরে, কারণ এনজিও আলাদের তো বিশ্বাস নাই। আপনি খেয়াল করেন, সব মৌলবী আর সব কমিউনিস্ট যারা, তাদের সব এনজিওর মালিক। কোন এনজিও? বাটপাড়ি এনজিও। আপনি দেখবেন সব এনজিও করছে। আমি বলি না যে এনজিও করা খারাপ, কিন্তু উদ্দেশ্য কি? সবগুলোর এনজিও আছে, সবগুলোর। এই বেলা, বেলা আভা আমাদের, যাকে কেউ দুষ্ট লোকেরা কন্ডম আভা বলে ডাকে, হরিবরি সরি কোঠায় তিনি নিয়োগ পেয়েছিলেন, আমরা দেখেছি। তো এইখানে সবগুলো ছিল নাস্তিক। আবার দেখেন সবচেয়ে চরম ধর্মান্ধ লোকটারও তাদের কলিগ। এইখানে যে তার বিহাইন্ড দ্য স্ক্রিনে এই খলিলের বিরুদ্ধে মিছিল করতেছে, করুক দেখি। তারেক রহমানের মুরদে কোলায় নাই খলিলের সরকারে না রাখা। দক্ষিণ এশিয়ার প্রায় একই বৈশিষ্ট্যের দুটি দেশ, অনেকটা একই ধরনের আন্দোলনের মুখে সরকার পতনের দৃশ্য। তবে তারপর দুটি দেশের দৃশ্যপট যেন দুটি দিকে গেল বেগে। একটি দেশে আন্দোলনের প্রধান শক্তি জাতীয় নির্বাচনে প্রায় অস্তিত্বহীন, আর আরেকটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নতুন সরকার গঠনের পথে। দর্শক, বলছি বাংলাদেশ এবং নেপালের কথা।
দুটি দেশই জেনজিদের নেতৃত্বে আন্দোলনের মুখে সরকার পতন হলেও পরবর্তী সময় কেন এতটা ভিন্ন চিত্র তা নিয়ে শুরু হয়েছে নানামুখী বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর রাতারাতি কিংস পার্টি গড়ে অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে যাওয়ার খেসারত দিচ্ছে জেনজিদের নেতারা। দুর্নীতি, মব সন্ত্রাস আর ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগে মাত্র 18 মাসেই তারা নায়ক থেকে পরিণত হয়েছেন ভিলেনে। নেপালে যখন জেনজিদের সমর্থিত দল স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দুয়ারে, বাংলাদেশে তখন শুরু হয়েছে আন্দোলনের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান। তাদের লালন পালন করা অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের ফাইলও তলব করছে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশের জেনজি নেতৃত্বের করুণ এই পরিণতির দায় কেবল তাদের নয়, বরং অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার খেসারতও তাদের দিতে হচ্ছে। 1.5 বছরে প্রধান উপদেষ্টার বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে বাংলাদেশের জুলাই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে বহু প্রশ্ন উঠেছে। মেটিকুলাস ডিজাইনে আন্দোলন করার দাবি খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে উচ্চারিত হয়েছিল। এমনকি মানুষ তাকে 50 বছর পর্যন্ত ক্ষমতায় দেখতে চায় এমন দাবিও তৈরি করেছিল নানামুখী সন্দেহ। নেপালের অন্তর্বর্তী সরকার যেখানে 6 মাসে নির্বাচন দিয়ে বিতর্কহীনভাবে ক্ষমতা ছাড়ছে, সেখানে ইউনূস সরকার 1.5 বছর মস্তাদের থেকে দেশকে পরিণত করেন মবের রাজ্যে। অবশেষে নানামুখী চাপে একটি বিতর্কিত একতরফা নির্বাচন দিয়ে তিনি বিদায় নিলেও 1.5 বছরের অপশাসনের ক্ষত নিয়ে ভুগছে নতুন সরকার। এমনকি ইউনূসের প্রধান মিত্র জামাতের পক্ষ থেকে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার রাস্তায় হচ্ছে মিছিল। আর কোনো মতে 6 আসনে জয় পেতে জেনজিদের দল এনসিপিকে সওয়ার হতে হয়েছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করা জামাতের কাঁধে। সরকারি চাকরিতে কোটা বিরোধিতার নামে 2024 সালের জুলাইয়ে বাংলাদেশে শুরু হয় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন। এরপর 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই থেকে শেখ হাসিনা অবস্থান করছেন ভারতের দিল্লিতে। এর ঠিক প্রায় 1 বছর পর 2025 সালের 9 সেপ্টেম্বর নেপালে জেনজি আন্দোলনে দেশটির সরকারের পতন হয়। পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বাংলাদেশের শেখ হাসিনার পতনের 3 দিন পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের শুরুতেই 2 ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হিসেবে যোগ দেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পেলেও পরে হন পূর্ণ উপদেষ্টা। অর্থাৎ আন্দোলনকারী জেনজিদের সরাসরি অংশগ্রহণই যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। আর সেখান থেকেই শুরু জেনজি নেতৃত্বের পতন। কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে ওঠে দেশের মালিক বনে গেছেন জুলাই আন্দোলনকারীরা। আর তারা সরাসরি প্রশ্রয় পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রায় 1.5 মাসের মাথায় নিউ ইয়র্ক সফরে গিয়ে মাহফুজকে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে সবার সামনে তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর কয়েক মাস পর 2025 সালের 28শে ফেব্রুয়ারি কিংস পার্টির তকমা নিয়ে যাত্রা শুরু করে জুলাই আন্দোলনকারীদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলের আত্মপ্রকাশের আগে ডক্টর ইউনূস নিজেই সাক্ষাৎকারে দাবি করেন তার উৎসাহে গঠিত হচ্ছে ছাত্রদের দল। এরপর সরকারের সরাসরি দয়া দাক্ষিণে এনসিপির কার্যক্রম পরিচালিত হতে দেখা গেছে। এমনকি সেনা নিরাপত্তায় দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতেও দেখা গেছে। গোপালগঞ্জে সেনাবাহিনীগুলিতে মানুষ খুনও করা হয়েছিল ইউনূস সরকারের আমলে। বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস সহ থানা থেকে অপরাধীদের ছাড়িয়ে আনার মতো দাপটও দেখাতে শুরু করে কিংস পার্টির নেতারা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ সরকার ইচ্ছা পূরণের জন্য সাজানো আন্দোলনের কারণে বাড়ে বিতর্ক। সব মিলিয়ে 1.5 বছরে সম্ভাবনার সবটুকু বাতি নিভিয়ে অস্তিত্ব সংকটের মুখে ডক্টর ইউনূসের স্বপ্নের এনসিপি। একতরফা নির্বাচনের আগে মান বাঁচাতে তারা ভিড়ে যায় জামাতের জোটে। অথচ এর কয়েক মাস আগে জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে দায়ী করে সমালোচনা মুখর ছিলেন এনসিপির অনেক শীর্ষ নেতা। এর ঠিক বিপরীত চিত্রই দেখা গেছে নেপালে। সেখানে ওলি সরকারের পতনের পর সুশীলা কার্কের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। তবে সেই সরকারে জেনজিদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। পুরোপুরি একটি নিরপেক্ষ ভূমিকা নিয়ে 6 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দেন সুশীলা। কথিত সংস্কার কিংবা দল নিষিদ্ধের মতো অগণতান্ত্রিক কোনো পথেই হাঁটেনি দেশের অন্তর্বর্তী সরকার। উল্টো
ওলির পতন আন্দোলনের সময়কার বিভিন্ন ফৌজদারি অপরাধের বিচারের উদ্যোগ নিয়েছে নেপাল। অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কারণে সেখানে দেখা যায়নি মবের ত্রাস। প্রধানমন্ত্রী সুশীলা উল্টো ঘোষণা দেন নেপালকে তিনি কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেবেন না। সরকারের উপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের চাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেও দেখা গেছে সুশীলাকে। বিশ্লেষকেরা বলছেন, সরকার পতন ঘটনার পর নেপালের আন্দোলনকারীরা ক্ষমতার অপব্যবহার না করার কারণে তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বাংলাদেশ এবং নেপাল দু দেশই গণ অভ্যুত্থানের ধরনে অনেক মিল ছিল, প্রত্যাশাও ছিল কাছাকাছি। তবে নেপালের জেনজিরা তাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখায় নির্বাচনের শেষ পর্যন্ত সাফল্য পেয়েছে, আর বাংলাদেশে কিংস পার্টির তকমা নিয়ে ভরাডুবি হয়েছে এনসিপির। নেপালে গত সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে সরকার পতনের পর মূলধারার রাজনীতিতে আবির্ভূত হন ৩৫ বছর বয়সী র্যাপার বালেন্দ্র শাহ। ৬ মাস পর তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি নির্বাচনে বড় জয়ের প্রান্তে। প্রাথমিক গণনায় অনেকটাই এগিয়ে আছে নেপালি জেনজিদের পছন্দের দলটি। দলের প্রধান বালেন্দ্র ছিলেন কাঠমান্ডুর সাবেক মেয়র। জাতীয় নির্বাচনে তিনি ঝাপা ৫ আসন থেকে বিজয়ী হয়েছেন। এই আসনটি ঐতিহ্যগতভাবে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ঘাঁটি হিসেবে পরিচিত। এবার কমিউনিস্ট পার্টি অফ নেপালের প্রধান ওলি হেরে গেছেন ভোটযুদ্ধে। প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে ওলির দলের ভূমিদশ পরাজয় হতে যাচ্ছে। হিমালয়ের কোল ঘেঁষা দেশটিতে ১৬৫টি আসনে প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে। এর মধ্যে মাত্র ৮টিতে এগিয়ে রয়েছে ওলির দল, আর বালেল্যান্ডের আরএসপি এগিয়ে রয়েছে ৮৬টি আসনে। নেপালের সবচেয়ে পুরনো দল গগন থাপার নেপালি কংগ্রেস এগিয়ে রয়েছে ৮টি আসনে, আর সাবেক আরেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচন্ডের দল এগিয়ে রয়েছে ৭টিতে। নেপালে গত ৩ দশকে কমিউনিস্ট পার্টি অফ নেপাল, নেপালি কংগ্রেস ও নেপালি কমিউনিস্ট পার্টির মধ্যে ক্ষমতার পালাবদল দেখা গেছে। তবে এবার তাতে ছেদ ঘটিয়ে ক্ষমতায় আসছেন তরুণদের সমর্থিত বালেন্দ্র। দল গঠনের মাত্র অল্প দিনের মধ্যেই ক্ষমতায় বসে যাচ্ছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। বালেন্দ্র নির্বাচনী প্রচারের সময়ও বিশাল জনসমাগম দেখা গিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরি জনসংযোগের মাধ্যমে তিনি পরিবর্তনকামী তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন। অথচ বাংলাদেশে ১.৫ বছরের তালবাহানা ও নাটকীয়তা শেষে একতরফা নির্বাচন করেও জুলাই আন্দোলনকারীদের দলের ভরাডুবি হয়েছে। জামাতের কাঁধে চড়ার পরও মাত্র ৬টি আসনে জয় পায় এনসিপি। এসব আসনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলছেন প্রতিপক্ষ প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হানান মাসুদ, আব্দুল্লাল আমিন ও আতিকুর রহমান মুজাহিদ। বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখার পরেও এনসিপির ভরাডুবি এবং বিএনপির বিপুল জয় প্রমাণ হয়েছে মানুষ এখনো পুরনো নেতৃত্ব এবং দলের উপরে আস্থা রাখছে। এর জন্য ১.৫ বছরে জুলাই আন্দোলনের নেতাদের কর্মকাণ্ড এবং তাদের পৃষ্ঠপোষক ইউনূস সরকারের চরম ব্যর্থতাকে দায়ী করছেন অনেকে। এনসিপির মতো দলের পক্ষে যে দেশের সত্যিকারের পরিবর্তন অসম্ভব তাও প্রমাণ হয়েছে ১.৫ বছরে। এর ঠিক উল্টো চিত্র নেপালে। পুরনো দলগুলোর পরিবর্তে নতুন নেতৃত্বই হয়ে উঠেছে আস্থার প্রতীক। বিশ্লেষকদের মতে নির্বাচনের প্রাথমিক ফল ইঙ্গিত দিচ্ছে সেখানে প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের অসন্তোষ বাড়ছে, আর এই কারণে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার শক্তি কি সমর্থন জানিয়েছেন সাধারণ ভোটাররা। দর্শক, গত বছর অক্টোবরে সই হয় জুলাই সনদ। সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদের স্বাক্ষরের দিনটি শুধু জাতির জন্য নয়, সারা পৃথিবীর জন্য এটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় এটা পাঠ্যপুস্তকে থাকবে, ক্লাসরুমে আলোচনা হবে, বিভিন্ন দেশের রাজনীতিবিদদের মধ্যে আলোচনা হবে। তারা চেষ্টা করে দেখবে তাদের দেশে এমন কিছু করা সম্ভব কিনা। তবে বাস্তবতা হলো, বিশ্ব তো দূরের কথা, বাংলাদেশি ডক্টর ইউনূসের শাসনামল এখন আতঙ্কের নাম। তিনি যেদিন এই ভাষণ দিয়েছিলেন তার কিছুদিনের মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি পরিষ্কার জানিয়ে দেন তারা নেপালকে বাংলাদেশের মতো হতে দেবেন না। এবার নির্বাচনে দেখা গেল একই চিত্র। বাংলাদেশের যেখানে তরুণদের দলের ভরাডুবি, সেখানে নেপালে উঠছে জেনজিদের বিজয় কেতন। নেপালের নির্বাচন দেখিয়ে দিল গণ অসন্তোষ থাকাই
যথেষ্ট নয়, তাকে সংগঠন, কার্যকর কৌশল এবং বিশ্বাসযোগ্য নেতৃত্বের মাধ্যমে ভোটের রাজনীতিতে রূপ দিতে পারলেই কেবল প্রকৃত পরিবর্তন সম্ভব। কোনো দলকে রাজনীতি থেকে দূরে রেখে নয়, বরং জনগণের আস্থা অর্জনের দিকে যে বেশি নজর দিতে হয় সেটি দেখা গেল নেপালের নির্বাচনে। দক্ষিণ